প্রত- প্রথমেই আমরা যে বিষয়টায় আসব সেটা হচ্ছে কপিরাইট কি। এবার ধরুন আমরা কোনো একটা কিছু ভাবছি, ভেবে সেটাকে লিখছি। এবার এমন কিছু তো হতেই পারে যে আপনার সেই লেখাটা কোনোভাবে কেউ, কোনো একজন চোর সেই লেখাটাকে দেখে কপি করে নিল এবং তার নিজের নামে সেই লেখাটাকে প্রকাশ করলো। এবার আপনি পরবর্তীকালে দেখছেন যেটা আপনি ভেবেছিলেন সেই লেখাটা কিন্তু আপনার নামে আর নেই, অন্য কোনো কেউ সেই তার নামে লেখাটাকে প্রকাশ করছে। তাহলে একজন শিল্পী হিসেবে, মানে যিনি এই লেখাটাকে বা সেই কবিতাটাকে বা সেই প্রবন্ধ আপনি লিখেছিলেন, আপনার মনে সেই খারাপ লাগার জায়গা তৈরি হবে যে আমি যে লেখাটা লিখেছি সেটা আমার কাছে নেই, অন্য কেউ একটা সুযোগ নিয়ে সেই লেখাটাকে ব্যবহার করছে। এবং এই জায়গাটা যাতে না হয়, এই জায়গাটা যাতে না আসে, শিল্পীর যে সৃষ্টি সেটাকে যাতে সুরক্ষিত রাখা যায়, এই কারণেই কিন্তু কপিরাইটের বিষয়টা চালু হয়েছে। আগে যখন পেন অ্যান্ড পেপার মোডে লেখা হতো, তখন কি ছিল, লেখক তার পাণ্ডুলিপিটা লিখছেন, সেখানে ডেট টাইম দিয়ে লেখাটাকে লিখে রাখছেন। কিন্তু এখন যখন এই ডিজিটাল যুগ এসেছে, প্রতিলিপির মতো প্ল্যাটফর্মে যখন আমরা লেখা লিখছি, কি হয় প্রতিলিপিতে যখন, আপনারাও দেখে থাকবেন, আপনারা ওই নতুন রচনা লিখুন বা ধারাবাহিকের মধ্যেই নতুন পর্ব যুক্ত করুন, ওই অংশে গিয়ে আপনার ওই নতুন পর্বটা লিখছেন বা নতুন লেখাটা শুরু করছেন। ধরুন কিছুটা লিখে আপনি সেভ করে বেরিয়ে এলেন, সেই যে টাইমটা, যেই টাইমে আপনি লেখাটা সেভ করে রেখে চলে আসছেন, সেই টাইমটা কিন্তু আমাদের সার্ভারে সেভ থাকছে। আবার পরে ধরুন পরের অংশটুকু লিখছেন, লিখে আবার সেভ করছেন, সেইটাও কিন্তু আমাদের সিস্টেমে সেভ থাকছে। ফলে আপনার প্রত্যেকটা এডিট করা অংশের জন্য একটা করে টাইম স্ট্যাম্প থাকছে। শুধুমাত্র প্রতিলিপিতেও নয়, আপনি যদি গুগল ডকুমেন্টে লেখেন বা ধরুন ওয়ার্ড ফাইলে লেখেন, আপনার প্রত্যেকটা মুহূর্তের কিন্তু রেকর্ড সেই গুগল ডকুমেন্টে বলুন বা ওয়ার্ড ফাইলে বলুন, সেখানে কিন্তু সংরক্ষিত থাকছে, সেই টাইম স্ট্যাম্পটা থাকছে। ফলে আপনার কাছে সেই প্রমাণটা থাকছে যে আপনি কখন লেখাটা লিখেছিলেন। যদি কোনো পরবর্তীতে ডিসপিউটের জায়গা তৈরি হয়, আপনি সেটা দেখাতে পারবেন যে এই টাইমে আপনি লেখাটাকে লিখেছেন। বা ধরুন অনেকেই কি করে থাকেন, সেই লেখাটা লিখে লেখাটা কপি করে নিজেকেই ইমেল করে দেন। বা ধরুন নিজের পরিচিত কাউকে, যাকে তিনি বিশ্বাস করেন, তাদের কাছে ইমেল করে দেন, যাতে তাদের কাছেও একটা প্রুফ থাকে যে এই লেখাটা আপনি এই সময় পাঠিয়েছিলেন, মানে লেখার ওই টাইমটা তাদের কাছেও জানা থাকলো এবং আপনার কাছে তো অবশ্যই থাকলো। বলা যায় না, আপনার যদি কোনো কিছু হয় তাদের কাছে কিন্তু সেই ক্লেম করার জায়গাটা থাকবে যে এই লেখাটা আপনি লিখেছিলেন, এই কপিরাইটটা আপনার রয়েছে, যেটা অন্য কেউ আর ব্যবহার করতে পারবে না। তাই এখানেই কিন্তু কপিরাইটের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনার লেখার অধিকার আপনার কাছেই থাকছে, লিগালি থাকছে, এক্সক্লুসিভলি থাকছে আপনার ওই অধিকার। এবার আহ, আর একটা বিষয়, আপনাদের মনে হতেই পারে যে তাহলে আমরা এই যে ডিজিটাল মাধ্যমে যে লেখাগুলো প্রকাশ করছি, তার জন্য কি এমন কোনো আইন রয়েছে বা এমন কিছু ব্যবস্থা রয়েছে যে আমার এই লেখাটার জন্য প্রপার একটা সার্টিফিকেট আমরা পাবো, বা সেই লেখাটার একটা ডকুমেন্ট থাকবে যে লেখাটা আমারই আইনত। তো এক্ষেত্রে বলবো, আপনি যখন ডিজিটাল মাধ্যমে কোনো লেখা প্রকাশ করছেন, তার জন্য কিন্তু আলাদা করে আর কপিরাইট নিতে হয় না। ডিজিটাল মাধ্যমে বলতে ধরুন আপনি প্রতিলিপিতেই লেখা প্রকাশ করেছেন, বা ধরুন আপনি ফেসবুকে লিখছেন, ফেসবুকে কিছু লিখে আপনার পেজে প্রকাশ করছেন, বা আপনার কোনো ব্লগ আছে সেখানে লিখে প্রকাশ করছেন। এই লেখাগুলো যে ডিজিটাল মাধ্যমে আপনি প্রকাশ করছেন, এক্ষেত্রে কিন্তু আপনাকে আর আলাদা করে কোনো কপিরাইটের ক্লেম করতে হবে না। এখানে বাই ডিফল্টই আপনার কাছে কপিরাইটটা চলে আসছে, আর কোনো সার্টিফিকেটও আপনাকে নিতে হচ্ছে না। কিন্তু এমন নয় যে আপনার কোনো অপশন নেই যে একদম আইনিভাবে আপনি এই লেখাটাকে আপনার নামে রেজিস্টার করে রাখছেন। এরও একটা অপশন রয়েছে, তার জন্য মিনিমাল কিছু ফিস দিতে হয়। ভারত সরকারের কপিরাইট বিভাগের যে ওয়েবসাইট আছে, আপনারাও যদি ওয়েবসাইটে যান, সেখানে গিয়ে আপনি কিভাবে কি প্রসেস রয়েছে সেটা জানতে পারবেন, কিভাবে আপনার লেখার কপিরাইট আপনি নিতে পারবেন।
আর যেকোনো অনলাইন মাধ্যমে আপনি যে লেখা প্রকাশ করছেন তার একটা লিঙ্ক জেনারেট হয়। যদি কোনো কারণে কোনো সমস্যা হয়, ধরুন আপনার কোন লেখা আপনি প্রতিলিপিতে বা ফেসবুকে প্রকাশ করেছেন, সেটা পরবর্তীতে কোনো ইউটিউব চ্যানেলে কপি করা হলো বা ফেসবুকেও অন্য কোনো গ্রুপে কপি করা হলো, ওই যে লিঙ্কটা থাকছে সেই লিঙ্কটা দিয়ে কিন্তু আপনি রিপোর্ট করতে পারবেন। এটাই কিন্তু আপনার কাছে ভ্যালিড প্রমাণ যে আপনি লিখেছিলেন, সেটা প্রকাশিত রয়েছে, সেটা প্রতিলিপি হোক বা ফেসবুকে। এবার ধরুন ইউটিউবে বা ফেসবুকে বারবারই এমন হয়ে থাকে যে আপনার লেখা কপি করে সেখানে অডিও ফরম্যাটে বা ফেসবুকে কোনো গ্রুপে সেই লেখাটা হুবহু কপি করে পোস্ট করে দেওয়া হলো। লেখার কপিরাইট যেহেতু আপনার, আপনি কিন্তু রিপোর্ট করতে পারবেন লেখক হিসেবে। ইউটিউবের ক্ষেত্রে কিভাবে রিপোর্ট করবেন, এখানে দেখুন স্টেপগুলো পরপর লেখা রয়েছে। তার আগে প্রয়োজন আপনার মূল লেখা, মানে প্রতিলিপিতে ধরুন যে লেখাটা আপনি প্রকাশ করেছেন তার লিঙ্কটা আপনি কপি করে রাখলেন। তখন তারপর রিপোর্ট করার সময় যে নির্দিষ্ট ফর্মটা থাকবে সেই ফর্মটা ফিল আপের সময় আপনি আপনার লেখার মূল লেখার লিঙ্কটা ওখানে দিয়ে দিলেন। ইউটিউবের ক্ষেত্রেও সেম, ফেসবুকের ক্ষেত্রেও আপনি একইভাবে রিপোর্ট করতে পারেন। এবং রিপোর্ট করার কিছুক্ষণের মধ্যেই ইউটিউব বা ফেসবুকের যে টিম রয়েছে তারা পুরো বিষয়টা খতিয়ে দেখেন, আপনি যে প্রমাণগুলো দিয়েছেন সেগুলো তারা খতিয়ে দেখেন এবং তারা প্রপার একটা স্টেপ নিয়ে নেন। আর এই প্রসেসটা আপনারা স্ক্রিনশট তুলে রাখতে পারেন। আর যদি কোনো অসুবিধা হয় ফেসবুকে বা মেল করে আপনি আমাদের জানাতে পারেন, আমরা এই পুরো স্টেপটা আপনাকে লিখে পাঠিয়ে দেব। তবে আপনি চাইলে এখন এই পেজটার স্ক্রিনশট তুলে রাখতে পারেন। কিভাবে ইউটিউবে আপনার লেখা যদি কপি হয় বা ফেসবুকে যদি কোনো কারণে আপনার লেখা কপি হয়ে থাকে, কিভাবে আপনি রিপোর্ট করবেন এই স্টেপটা। খুব ইম্পর্টেন্ট, কারণ এখন ইউটিউবে প্রচুর চ্যানেল রয়েছে যেগুলো মানে প্রতিলিপির প্রচুর লেখা কপি করে রাখছে এবং অডিও হিসেবে প্রকাশ করে সেখান থেকে তারা কিছু উপার্জন করাও শুরু করছেন। তো আপনি যখন লিখছেন এই বিষয়টা খেয়াল রাখবেন এরকম কোনো ঘটনা আপনার সাথেও হয়েছে কিনা। যদি হয়ে থাকে সাথে সাথে এই প্রসেস ফলো করে আপনি রিপোর্ট করে দিতে পারবেন। আর কপিরাইট যেহেতু আপনার কাছে রয়েছে, সেই লিঙ্কটা আপনি যখনই দেবেন এই ইউটিউব আর ফেসবুকের টিম সিনসিয়ারলি বিষয়টা দেখে এবং আপনার এই রিপোর্টটা গ্রহণ করে তারা ওই ভিডিওটাকে বা ওই লেখাটাকে রিমুভ করে দেয় বা কখনো কখনো ওই চ্যানেলটাকেও বন্ধ করে দেওয়া হয়। এবার প্রতিলিপিতে যখন আপনি লিখছেন প্রতিলিপিতেও কিন্তু আপনার লেখাটা সুরক্ষিত রয়েছে। এইটা তো একটা বিষয় গেল কিভাবে আপনার লেখা কপি করে নেওয়া হচ্ছে, কিন্তু প্রতিলিপিতে আপনি যখন লেখেন আপনার লেখা কিন্তু অনেকাংশেই সুরক্ষিত। কারণ প্রথম কথা, প্রতিলিপিতে স্ক্রিনশট, আপনার লেখা স্ক্রিনশট নেওয়া যাবে না। এবং প্রতিলিপির মধ্যেও যদি কোনো লেখা আপনার কপি হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের সিস্টেমের সাথে সাথে নোটিফিকেশন আসে, আমাদের টিম বিষয়টা খতিয়ে দেখে এবং যে লেখাটা সবার প্রথমে প্রকাশিত হয়েছিল সেটাকেই বাই ডিফল্ট অরিজিনাল কন্টেন্ট হিসেবে গ্রহণ করা হয় এবং যেটা পরে প্রকাশিত হয়েছে সেই লেখাটাকে আমাদের তরফ থেকে মুছে দেওয়া হয়। বা কোনো কারণে যদি প্রমাণ পাওয়া যায় প্রথম যে লেখাটি সেটাও অন্য কোথাও থেকে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু দুটো লেখাকেই আমাদের তরফ থেকে মুছে দেওয়া হয় এবং ওই প্রোফাইলের যে মেল আইডিটা থাকে সেখানে আমাদের তরফ থেকে ওয়ার্নিং মেল এবং কী কারণে লেখাটা মুছে দেওয়া হয়েছে বিস্তারিত জানিয়ে দেওয়া হয়। এবার প্রতিলিপিতে লেখার ক্ষেত্রে আপনাদের কয়েকটা বিষয় তাই মাথায় রাখা দরকার। আপনারা যখন লেখা প্রকাশ করেন দেখবেন ধারাবাহিকের ক্ষেত্রে প্রথম পর্বটা প্রকাশের ক্ষেত্রে বা ছোট গল্পের ক্ষেত্রে একবারই আপনি যখন লেখাটা প্রকাশ করেছেন ওখানে একটা চেকমার্ক থাকে যে এই আপনি স্বীকার করে নিচ্ছেন লেখাটা আপনার নিজের, অন্য কোথাও থেকে কপি নয়। অর্থাৎ প্রতিলিপিতে আপনি শুধুমাত্র নিজের লেখা প্রকাশ করছেন, অন্য কোনো লেখা যদি লেখকের নাম সহ প্রকাশ করছেন সেটা কিন্তু প্রতিলিপিতে গ্রহণযোগ্য নয়। প্রতিলিপিতে একমাত্র আপনি আপনার নিজের লেখাই প্রকাশ করতে পারবেন, কারণ যখনই আপনি লেখাটা প্রকাশ করছেন লেখাটার অধিকারী মানে কপিরাইটের ওনার কিন্তু আপনি হয়ে যাচ্ছেন। তাই প্রতিলিপিতে শুধুমাত্র আপনার স্বরচিত লেখা আপনি প্রকাশ করতে পারবেন, অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে লেখা নিয়ে বা তার লেখকের নাম সহ আপনি সেটা প্রকাশ করতে পারবেন না। এবার আহ কপিরাইটের ক্ষেত্রে কি কি বিষয়ে খেয়াল রাখা দরকার। আহ এখানেই একটা সমস্যার জায়গা হলো অনেকেই কিন্তু এই কপিরাইটের গুরুত্ব কতটা সেটা বুঝতে পারেন না।
মানে অনেক মনে হয় যে আমি কি এমন লিখেছি, লেখাটা যদি কেউ নেয় কি ক্ষতি হতে পারে? বা লেখাটা হয়তো পুরো কপিরাইটই অন্য কোনো প্ল্যাটফর্মকে বা আপনার পাবলিশারকে বা কোনো মিডিয়ামকে, কোনো মানুষ, কোনো ব্যক্তিকে দিয়ে দিচ্ছেন। আপনি বুঝতে পারছেন না যে কপিরাইটের গুরুত্ব কতটা। কপিরাইট হলো আপনার কাছে সেই ক্ষমতা যার মাধ্যমে কিন্তু আপনি লেখাটার ওপর আপনার কন্ট্রোল বজায় রাখছেন। মানে লেখাটাকে নিয়ে আপনি আপনার সুবিধামতো কাজ করতে পারবেন। বা চাইলে লেখাটার কিছু কপিরাইট কোনো প্ল্যাটফর্মকে বা অন্য অংশের কপিরাইট অন্য একটি প্ল্যাটফর্মকে এভাবে আলাদা আলাদাভাবে দিতে পারবেন। বা আপনি আপনার মতো করেও কিন্তু কাজ করতে পারবেন। এটাই কিন্তু আপনার কাছে কপিরাইট থাকার সুবিধা। কপিরাইট যদি আপনার কাছে না থাকে, এটা বলতে পারেন যে আপনি নিজে লেখাটা লিখেছেন কিন্তু লেখার ওপর আপনার আর কোনো অধিকার রইল না যদি কপিরাইট আপনার কাছে না থাকে। আর এক্ষেত্রে অনেক সময় দেখা যায় ধরুন কোনো প্ল্যাটফর্ম আপনার জন্য অডিওর কথা বলছে, আপনি তাকে পুরো কপিরাইট কেন দেবেন? শুধু অডিও রাইটস দেবেন। বা যখন কোনো পাবলিশার আপনাকে বলছে বই প্রকাশের কথা, আপনি কেন পুরো কপিরাইট তাকে দেবেন? আপনি শুধুমাত্র পাবলিশিং রাইট দেবেন। এবার অনেক ক্ষেত্রেই আমার সঙ্গে অনেকে যোগাযোগ করেছেন যে তিনি লেখা প্রিন্টে প্রকাশ করবেন বা বই হিসেবে প্রকাশ করবেন বলে যেকোনো প্রকাশকের কথায় যেকোনো ডিজিটাল মাধ্যম থেকে লেখাটা সরিয়ে নিতে চাইছেন। যা কিন্তু এটা একটা খুবই ভুল পদক্ষেপ। হয়তো, হয়তো আপনার পাবলিশার আপনাকে কোনোভাবে কিছু ভুল বোঝাচ্ছেন। কারণ এই ডিজিটাল রাইটস এবং আ আপনার পাবলিশিং রাইটস দুটো কিন্তু আলাদা। আপনি যদি পাবলিশিং রাইটস দেন, তার মানে এই নয় যে আপনার লেখা অন্য কোনো ডিজিটাল মাধ্যম থেকে তুলে নিতে হবে। আপনি সেটা প্রতিলিপিতেও রাখতে পারেন, আপনি আপনার ব্লগে রাখতে পারেন বা আপনি Kindle এ প্রকাশ করতে পারেন। এইগুলো কিন্তু ডিজিটাল রাইটস এর মধ্যে রয়েছে আপনার কাছে। আর পাবলিশিং রাইটস মানে শুধুমাত্র আপনি সেটাকে প্রকাশ করতে প্রকাশকের কাছে রাইটসটা দিচ্ছেন। তার মানে এই নয় যে আপনার লেখাটা প্রকাশ হওয়া মানে আপনাকে অন্য কোনো ডিজিটাল মাধ্যম থেকে লেখাটাকে তুলে নিতে হবে। আর আরো আরেকটা বিষয়, মানে আপনারা হয়তো অনেকেই এই বিষয়টা বুঝতে পারছেন যে ডিজিটাল যারা পাঠক আছেন, তারা কিন্তু অনেক ক্ষেত্রে বই বই পড়ার ক্ষেত্রে আগ্রহী নন বা যারা ট্র্যাডিশনাল বই পড়তে ভালোবাসেন, তারা কিন্তু ডিজিটাল মাধ্যমে প্রকাশিত লেখা অনেকটা পড়েন না। ফলে আপনার লেখা যদি ডিজিটাল মাধ্যমেও থাকে বা আপনার লেখা যদি বই হিসেবেও প্রকাশিত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু পাঠকের মধ্যে কোনো সংঘাত বাধার বা কোনো ডিজিটাল ক্ষেত্রে পাঠক কমার বা বই বিক্রি না হওয়ার এখানে কিন্তু সম্ভাবনা খুব কম। এবং আপনাকে এটাই বলব যে কপিরাইট যেহেতু আপনার কাছে আছে, তাই আপনার উচিত বিভিন্নভাবে লেখাটাকে বিভিন্ন ফরম্যাটে রূপান্তর করা, যাতে আরো বেশি সংখ্যক পাঠকের কাছে বিভিন্নভাবে লেখাটা পৌঁছাতে পারে। যেমন একটাই বললাম বই প্রকাশ করা, তার মানে একটা একটা শ্রেণীর পাঠককে আপনি টার্গেট করছেন বই প্রকাশের মাধ্যমে। ডিজিটাল মাধ্যমে আপনার লেখা রাখছেন, সেখানে যারা ধরুন দিনের শেষে কিছু সময়ের জন্য প্রতিলিপি বা ফেসবুক খুলে আপনার লেখাটা পড়ছে বা আপনার ব্লগে যাচ্ছে, তাদের জন্য আপনি গল্পটা রাখলেন। বা ধরুন কাজের ফাঁকে যারা অডিও শুনছেন, অডিও ফরম্যাটেও যদি আপনার লেখা থাকে, তাহলে আরো একটা বড় সংখ্যক পাঠকের কাছে পৌঁছাচ্ছে। বা ধরুন আপনার লেখা যদি ওয়েব সিরিজ বা সিরিয়ালে যায়, আপনি সেই প্ল্যাটফর্মকে আপনার লেখার ভিডিও রাইটসটা শুধুমাত্র দিলেন। সেক্ষেত্রে ওয়েব সিরিজ বা ওই সিনেমা হলো। তাহলে কি আপনি কিছু আপনার লেখার সব কপিরাইট কোনো একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মকে না দিয়ে ভাগ, ভাগ করে দিচ্ছেন। আংশিক কপিরাইটস দিচ্ছেন। অল্প সময়ের জন্য সেই রাইটগুলো দিচ্ছেন। তার থেকে কি আপনার বই যে পাবলিশ হচ্ছে তার থেকে রয়্যালটি আসছে। বা প্রতিলিপিতে ধরুন আপনি লেখাটা রেখেছেন, সেখান থেকে সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনার সেই একই লেখা থেকে উপার্জন আসছে। অডিও হলে অডিও থেকে আপনার উপার্জন আসছে। সিরিজ হলে সেখান থেকে একটা উপার্জন আসছে। তাহলে আপনার কপিরাইট আপনার কাছে রেখে আপনি কিন্তু বিভিন্নভাবে লেখা থেকে উপার্জন করার একটা জায়গা তৈরি করছেন। শুধুমাত্র স্পেসিফিক কোনো রাইটস অন্য প্ল্যাটফর্মকে দেওয়ার মাধ্যমে, পুরো রাইটস দেওয়া নয়। এবার এই কথাগুলো বলার আরেকটা কারণ, কারণ সম্প্রতি আমরা কিছু রিপোর্ট পেয়েছি যে আ কোনো প্ল্যাটফর্মের তরফ থেকে বেশ কিছু লেখক-লেখিকাকে টার্গেট করা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে যে, "আপনি এই লেখাটা আ আমাদের দিয়ে দিন, আপনাদেরকে একটা বড় অ্যামাউন্ট টাকা দেব।" বা ধরুন, "আপনি আমাদের হয়ে লিখুন, আপনাকে ওয়ার্ড পিছু এত টাকা করে দেব।"
এবার আপনার যখনই আপনার দেখছেন যে এককালীন এত টাকা আপনার একটা ধারাবাহিকের জন্য দেওয়া হবে, আপনার তখনই মনে হতে পারে যে আমি কি প্রতিলিপি থেকে এত টাকা পেতে পারবো? আমার এর থেকে দিয়ে দেওয়া ভালো। কিন্তু এখানেই একটা বড় ভুল। কারণ এটা খুবই স্বাভাবিক ঘটনা। এটা আমি বলে বলছি না, আপনি নিজেও এটা বুঝতে পারছেন যে কোনো একটা বিশেষ জায়গা থেকে যখন বারবার আপনাকে বলা হচ্ছে এই লেখাটা আমাদের দিন, তার থেকে আপনাকে এই প্রফিট দেওয়া হবে। তার মানে এটা কিন্তু নিশ্চিত যে সেই প্ল্যাটফর্মও কিন্তু লেখাটা থেকে একটা ভালো রকম লাভ করবেন। এবং সেই লাভটা কার বিনিময়ে আপনার হচ্ছে? আপনি নিজের কপিরাইট সেই প্ল্যাটফর্মকে দেওয়ার মাধ্যমে সেই লাভটা হচ্ছে। তাহলে আপনার এই লেখার কপিরাইটের বিষয়ে খুবই সতর্ক থাকা দরকার। যখনই এরকম কোনো অসুবিধা হবে, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা আপনার যদি পরিচিত কোনো লেখক বন্ধু থাকে, তাদের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করতে পারেন যে কী করবেন। বা অনেক সময় হয়ে থাকে অন্য কোনো লেখক যারা ধরুন প্রতিলিপিতে নতুন লেখা শুরু করছেন, বা ফেসবুকেও হয়তো লিখছেন, বা আপনার চেনাশোনা কেউ আপনার সাথে যোগাযোগ করলো যে তাকে এরকম অফার দেওয়া হয়েছে, তিনি কি করবেন? আপনি তাকে এই কপিরাইটের বিষয়টা কিন্তু বিস্তারিত বুঝিয়ে বলতে পারেন যে কপিরাইট থাকার সুবিধা কি কি। এবার আহ, পরের পয়েন্টে আমরা আসি। স্ক্যামের বিষয়টাও তো বললাম যে কিভাবে একটা কন্ট্রাক্টের আপনাদের সাথে যোগাযোগ করা হচ্ছে, এবং একটা বড় অঙ্কের প্রলোভন দেখিয়ে কন্ট্রাক্ট সাইন করিয়ে সে কিভাবে আপনার লেখাটাকে নিয়ে নেওয়া হচ্ছে। আর কন্ট্রাক্টটা ভালো করে না পড়ার ফলে কিভাবে মানে অনেকেই গল্পের কপিরাইট এভাবে হারিয়ে ফেলছেন, এবং সেই সাথে হারিয়ে ফেলছেন ভবিষ্যতে যে উপার্জন হতো তার সুযোগগুলো। তাই এভাবে যদি কোনো কোনো প্রলোভন আসে, আপনি ভালো করে তাদের কন্ট্রাক্টটা খুঁটিয়ে পড়ে দেখবেন, কোথায় কি রয়েছে সেটা দেখবেন। চাইলে আপনি আমাদের যে আইপি টিম আছে, বা চাইলে আপনি মেল করার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। খুব সহজে কন্ট্রাক্টে কি বিষয়বস্তু লেখা রয়েছে আপনাদেরকে আমরা বুঝিয়ে বলতে পারবো। সেই মতো আপনি আপনার সিদ্ধান্ত নিতে পারবেন। এরপরে আসি, কপিরাইট আপনার কাছে যদি থাকে তার সুবিধা কি। প্রথমেই তো বুঝতে পারলাম ধীরে ধীরে যে কপিরাইট কি, কপিরাইট আমাদের কাছে থাকার অর্থ কি। এবার এইটা দেখুন যে আপনার যদি লেখাটাকে আপনার হাতে থাকে, আপনার নিয়ন্ত্রণে থাকে, তাহলে কি হচ্ছে? আপনি লেখাটাকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারছেন। এবং শুধু আপনার এই জীবদ্দশায় নয়, আপনার যদি কখনো কিছু হয়, কপিরাইটের নিয়ম হচ্ছে আপনার না থাকার পরবর্তী 60 বছর পর্যন্তও সেই লেখা কিন্তু আপনার নিকটাত্মীয়, আপনার যিনি কপিরাইটের পরবর্তীকালে অধিকারী হবেন, তিনি সেই লেখা থেকে ভালো রকম উপার্জন করতে পারবেন। যদি আপনার লেখা সেই ধরনের হয়, তাহলে তো এই উপার্জনের অঙ্ক মানে অবিশ্বাস্য রকমের হতে পারে, যদি আপনার কপিরাইটটা আপনি আপনার কাছে রাখেন। এবার বিষয়টা হচ্ছে যে কপিরাইট যদি আপনি দিয়ে দেন, তাহলে কি হতে পারে, এবং কপিরাইট যদি আপনার কাছে থাকে তাহলে কি হতে পারে। ধরুন কোনো একটা প্ল্যাটফর্ম আপনাকে বলল যে আপনার লেখাটা আপনি যদি তাদেরকে দেন, আপনাকে 50-60 হাজার টাকা একটা লেখার বিনিময়ে দেওয়া হবে। এটা কিন্তু এককালীন, মনে রাখবেন, আপনি লেখাটা দিচ্ছেন, তার বিনিময়ে ওই একটা সময়ের জন্য টাকাটা পাচ্ছেন। এবার আপনার তাও মনে হতে পারে যে আমি প্রতিলিপি থেকে কি এতটা উপার্জন করতে পারতাম, আপনার মনে হতেই পারে। এবার বা অনেক সময় বলা হয় যে আপনি আমাদের অন্য প্ল্যাটফর্ম আপনাকে বলছে আপনি আমাদের জন্য একটা ধারাবাহিক লিখুন, পার ওয়ার্ড হয়তো আপনাকে 1 টাকা করে দেওয়া হবে। মানে আপনি ডেইলি যদি 1000 শব্দেও লিখতে পারেন, একটা গোটা পর্ব লিখছেন, আপনি 1000 টাকা, মানে যদি রোজ এরকমভাবে লিখতে পারছেন, 1 মাসে আপনি প্রায় 30,000-এর কাছাকাছি উপার্জন করতে পারছেন, যেটা প্রতিলিপিতে হয়তো 2000 বা 5000 টাকা হতো। সেটা আপনার প্রাথমিকভাবে ওই মুহূর্তে দাঁড়িয়ে মনে হতেই পারে। কিন্তু এটা ভেবে দেখুন যে এই মুহূর্তে যেভাবে টেকনোলজির উন্নতি হচ্ছে, আপনি কিন্তু খুব সহজেই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে আপনার লেখাকে অনুবাদ করতে পারবেন। প্রতিলিপিতে
শুধুমাত্র বাংলা ছাড়াও আরও কিন্তু 12টা ভাষায় কাজ হচ্ছে। আপনি এরকম প্ল্যাটফর্মে আপনার একটা প্রোফাইল থেকেও কিন্তু বিভিন্ন ভাষায় সেই লেখাটা সহজে অনুবাদ করে প্রকাশ করতে পারবেন। তাহলে আপনি মূল এফর্টটা দিয়েছিলেন বাংলায় গল্পটা লেখার সময়। তারপরে কি করছেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে আপনি লেখার একটা প্রাথমিক ট্রান্সলেশন করছেন। তারপরে হয়তো আপনি কারোর হেল্প নিয়ে টুকিটাকি যে ভুল ভ্রান্তিগুলো থাকে প্রুফরিড করিয়ে নিচ্ছেন, দিয়ে সেখানে প্রকাশ করছেন। হয়তো যিনি প্রুফরিড করছেন তাকে সামান্য একটা ফিজ আপনাকে দিতে হচ্ছে। কিন্তু সেক্ষেত্রেও কি হচ্ছে? আপনি আপনার মূল এফর্ট মানে বাংলা ভাষার লেখাটা থেকে আরও কিন্তু একাধিক ভাষায় রূপান্তর করে একটা প্ল্যাটফর্মেই রাখতে পারছেন এবং যেখানে ধরুন আপনার বাংলা থেকে উপার্জন ২,০০০ টাকা হচ্ছিল, আপনি আরও ৫টা ভাষায় অনুবাদ করে সেখান থেকেও ১-২,০০০ টাকা করে পাচ্ছেন। তাহলে আপনার ওই একটা মূল লেখা থেকে কিন্তু উপার্জনের জায়গাটা আরও সৃষ্টি হচ্ছে। এটা তখনই সম্ভব যদি কপিরাইটটা আপনার কাছে থাকে। কিন্তু আপনি যদি কপিরাইট অন্য প্ল্যাটফর্মকে দিয়ে দেন, তাহলে সেই ক্ষেত্রে লেখাটা তো তাদের হয়ে গেল। তারা কিন্তু এই সুযোগটা নিয়ে আরও ভাষায় রূপান্তর করে তারা উপার্জন করতে পারবেন। যেটা কিন্তু আপনি আর পারবেন না। কারণ তারা বলবে আপনাকে এককালীন তো টাকা দেওয়া হয়েছে। আপনার কপিরাইটটা তো ওই টাকার বিনিময়ে নেওয়া হয়েছে। তাহলে কি এককালীন সেই টাকার বিনিময়ে আপনি কিন্তু ভবিষ্যতে আরও যে অপরচুনিটি গুলো আপনার সামনে আসতো, সেগুলোকে একে, একে হারিয়ে ফেলছেন। এবং তাই বারবারই বলব যে আপনি যখনই লেখা কোনো প্ল্যাটফর্মকে ডেফিনিটলি দেবেন। কারণ আপনার লেখা শুধুমাত্র কেন একটা প্ল্যাটফর্মে থাকবে? আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে দেবেন, বিভিন্ন ফরম্যাটে সেটাকে রূপান্তর করার জন্য দেবেন। কিন্তু একসাথে পুরো কপিরাইটটা দিয়ে দেবেন না। আংশিক কপিরাইট দেবেন। অডিওর জন্য অডিও রাইটস দিচ্ছেন, ওয়েব সিরিজের জন্য ভিডিও রাইটস দিচ্ছেন, এই প্রিন্টিং এর জন্য পাবলিশিং রাইটস দিচ্ছেন। এইভাবে কিন্তু আলাদা, আলাদাভাবে কপিরাইট দিয়ে আপনার একটা লেখা থেকেই কিন্তু একাধিকভাবে আপনি উপার্জন করার জায়গাটা তৈরি করে নিতে পারছেন। এবার এটাই বলব যে প্রতিলিপি যখন কোনো চুক্তি করে থাকে, আপনাদের অনেকের সাথে হয়তো হয়েছে। দেখবেন কোনো গল্পের কিন্তু সম্পূর্ণ কপিরাইট নেওয়া হয় না। যখনই নেওয়া হয় অডিও রাইটস বা ওটিটির জন্য ভিডিও রাইটস এভাবে নেওয়া হয়। য যদি নেওয়া হয় কিছু গল্পের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন রাইট নেওয়া হয় একটা বড় সময়ের জন্য। কেন নেওয়া হয়? কারণ প্রতিলিপিতে ধরুন সাবস্ক্রিপশনের যে ফিজটা আছে, প্রায় ৳১৫০ করে পাঠক দিয়ে সাবস্ক্রিপশন নিচ্ছেন। এবার তারা বা বছরে ৳১,০০০ দিয়ে প্রায় সাবস্ক্রিপশন নিচ্ছেন। তারা যদি ওই লেখাটা পড়তে, পড়তে দেখেন যে মাঝখান থেকে লেখাটাকে সরিয়ে নেওয়া হয়েছে, সেটা কিন্তু পাঠকের পড়ার এক্সপেরিয়েন্সটাকে নষ্ট করে দিচ্ছে। বা ধরুন পাঠক পরবর্তীকালে সাবস্ক্রিপশন নেওয়ার ক্ষেত্রে দুবার ভাবছেন যে, "আমি লেখাটা পড়তে থাকবো, মাঝখান থেকে লেখাটা তো সরে যাবে বা সাবস্ক্রিপশন থেকে উঠে যাবে। সেক্ষেত্রে আমার সাবস্ক্রিপশন নেওয়াটাই বেকার।" তাই এই কারণেই আমরা কিছু ক্ষেত্রে গল্পের ডিস্ট্রিবিউশন রাইটস নিই, যাতে গল্পটা আমাদের এই প্ল্যাটফর্মে থাকে। এবং শুধু তাই নয়, আমাদের আ যখনই কোনো কন্ট্রাক্ট করা হয়, ইমেল মারফত বা WhatsApp মারফত বা কন্ট্রাক্টে তো বুঝতেই পারছেন বেশ কিছু খটোমটো টার্মস থাকবে, বোঝা কঠিন হয়ে যাবে সবার পক্ষে। তাই আমরা সবসময় চেষ্টা করি আমাদের যে নির্দিষ্ট আইপি টিম আছে তাদের মাধ্যমে যাতে এই কন্ট্রাক্টে কী লেখা রয়েছে আমাদের বোঝার মতো ভাষায় সেটাকে অনুবাদ করে মানে অনুবাদ করে নয়, বিষয়টাকে বুঝিয়ে বলা যায়। কি, কি আছে, তার কি পয়েন্টস কি, কি, কি রাইটস দিচ্ছেন, কি, কি রাইটস দিচ্ছেন না। এই বিষয়গুলো খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে বলা হয়। যাতে আপনি নিজে কন্ট্রাক্টটা বুঝে, আর কারুর কথায় নয়, নিজে কন্ট্রাক্টটা বুঝে একটা সিদ্ধান্ত নিতে পারেন। সই করবেন কি করবেন না, লেখাটা দেবেন কি দেবেন না। তাই শুধুমাত্র প্রতিলিপির ক্ষেত্রেই বলব না, আপনি যখনই অন্য কোনো প্ল্যাটফর্মকেও লেখাটা দিচ্ছেন, কন্ট্রাক্টটা ভালো করে খুঁটিয়ে পড়ে দেখবেন। আর যদি এই বিষয়ে কোনো সমস্যা হয়, আপনি আপনার কোনো লিগ্যাল কোনো আ কি বলবো? আইন আইন নিয়ে পড়াশোনা করেছেন এরকম কোনো পরিচিত যদি কেউ থাকেন, তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বা চাইলে আমাদের সাথেও WhatsApp এ ধরুন আপনি কন্ট্রাক্টটা পাঠিয়ে আমাদেরকে বললেন যে, "এই বিষয়টা আমি বুঝতে পারছি না।" বা এখানে দেখুন মেইল আইডিটা লেখা রয়েছে আইপি টিমের ipbengali@pratlipi.com, সেখানে আপনি কন্ট্রাক্ট পেপারটা bengali@pratlipi.com
এখানে আপনি ওই কন্ট্রাক্টটা পাঠিয়ে আমাদের মানে কোনো হেজিটেশন করবেন না যে অন্য প্ল্যাটফর্মের সাথে আপনি কন্ট্রাক্টটা করেছেন বলে প্রতিলিপিকে পাঠাবেন না, এরকম কিন্তু কখনোই নয়। আমরা চাইবো বন্ধুর মতো আপনাকে হেল্প করতে। যদি কোনো কঠিন কিছু শব্দ থাকে বা এমন কিছু জায়গা থাকে যেখানে আপনার সতর্ক হওয়া দরকার, এই বিষয়টা আপনাকে ডিটেলসে বলে দিতে পারবো খুব সহজে। আর আমরা এই কাজটা এই কথাটা কেন বলছি? কারণ আমরা দেখুন প্রত্যেকটা সময়ই নানা রকমভাবে নানান ওয়েবিনার করা বলুন, ফেলোশিপ প্রোগ্রাম করুন, বলুন, নানা রকমভাবে চাইছি যে লেখার বিষয় শুধু না, লেখাটাকে রক্ষা করার বিষয়েও কিন্তু খুঁটিনাটি যে সমস্যাগুলো আছে আপনারা জানুন, আপনারা বুঝুন। এগুলো থেকে সতর্ক হন। কারণ কনটেন্টের কিন্তু ক্ষমতা অনেক। একটা লেখা কিভাবে অন্য প্ল্যাটফর্মে গিয়ে সেই উপার্জনের জায়গাটা তৈরি করে দিতে পারবে বা কিভাবে ভাইরাল হয়ে গিয়ে আপনাকে একটা বড় অঙ্কের উপার্জনের জায়গা করে দিতে পারবে। এটা কিন্তু এই এক মুহূর্তে দাঁড়িয়ে আপনি যখন লিখছেন তখন হয়তো বোঝা সম্ভব নয়। হয়তো বোঝা যাবে কয়েক বছর পরে। আপনারা যাতে এই বিষয়টা দেখেন, একটু লং টার্মের কথা ভাবেন এবং সব দিক থেকে সতর্ক হয়ে সিদ্ধান্ত নেন। আমরা চাইছি সেই কাজটাই করতে এবং আপনাদের সাথে এই ভালো সম্পর্কটা আমাদের দীর্ঘস্থায়ী করার চেষ্টা করছি। তাই কোনো দ্বিধা করবেন না। যদি কোনো কন্ট্রাক্ট করে থাকেন, আপনার যদি কোনো ডাউট থাকে সেই নিয়ে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করবেন। আহ আমি পরের টপিকে যাওয়ার আগে সংক্ষেপে এই পর্যন্ত আলোচনাটা একটু বুঝিয়ে দিতে চাই। প্রথমেই আমরা আলোচনা কি করলাম? কপিরাইট কি? মানে আপনি যেটা লিখছেন তার লিগ্যাল এবং এক্সক্লুসিভ ওনার আপনি হচ্ছেন। আপনি সেই লেখাটাকে আপনার মতো করে ব্যবহার করতে পারবেন, কাউকে দিতে পারবেন, তার থেকে উপার্জন করতে পারবেন। এটাই হচ্ছে কপিরাইট। কপিরাইটকে আপনি যদি ডিজিটাল প্ল্যাটফর্মে কোনো লেখা প্রকাশ করেন, তার কপিরাইটের ওনার বাই ডিফল্ট আপনি হচ্ছেন। বা চাইলে আপনি তার সার্টিফিকেটও পেতে পারেন। ওই ভারত সরকারের যে কপিরাইট বিভাগ রয়েছে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনি আহ, সেই বিষয়ে বিস্তারিত জানতে পারেন। আমি ওয়েবসাইটের লিঙ্কটাও আপনাদেরকে চেষ্টা করছি পাঠিয়ে দিতে। এই ওয়েবসাইটে গিয়ে কিভাবে আপনি সার্টিফিকেটটা নিতে পারবেন সেই বিষয়ে যোগাযোগ করতে পারেন। এরপরে এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হলো আপনার কপিরাইট আপনার কাছে থাকলে কি কি সুবিধা হতে পারে বা কপিরাইটের ক্ষেত্রে কিভাবে কিভাবে স্ক্যাম করা হচ্ছে বা কি ভুল বোঝার জায়গা থেকে আপনি লেখার কপিরাইট হারিয়ে ফেলছেন। কপিরাইট নিয়ে যদি আপনি ইতিমধ্যে কোনো প্ল্যাটফর্মের সাথে কন্ট্রাক্ট সাইন করে করে থাকেন, সেক্ষেত্রে আপনি কন্ট্রাক্টে কি লেখা আছে বোঝার জন্য আমাদের হেল্প নিতে পারেন। এই বিষয়টা আপনাদের জানালাম। তো এইটাই হচ্ছে আমাদের প্রথম পর্বের মূল আলোচনার বিষয়বস্তু। এরপরে আমরা দ্বিতীয় পর্যায়ে আসছি, যেখানে আমরা আলোচনা করব কিভাবে প্রতিলিপির সাথে ইউটিউবের একটা মিল রয়েছে এবং তারপরে আলোচনা করব প্রতিলিপির যে কপি রয়্যালটি মডেল আছে তার সুবিধা কি। আচ্ছা, আপনারা চ্যাট বক্সে একটুখানি আমাকে জানাবেন যে আপনারা পুরো কোন পুরো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা, একটু চ্যাট বক্সে জানাবেন। দেখা যাচ্ছে? ওকে। আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, আপনাদের হয়তো কপিরাইটের এই আলোচনাটার পরে কিছু প্রশ্ন থাকবে। আপনাদের প্রশ্নগুলো নিয়ে চিন্তা করবেন না, সবকটা প্রশ্নই আমাদের তরফ থেকে আলোচনা করা হবে। আমি আপনাদেরকে একটা গুগল ফর্ম পাঠাবো,
সেই গুগল ফর্মে আপনার নাম, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আপনার প্রশ্নটা আমাদের লিখে দিতে পারেন। যদি আজকের এই সেশনে আলোচনা না হয়, তাহলে আমরা পরে আপনারা যে প্রশ্নগুলো পাঠিয়েছেন সেগুলো নিয়ে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের পাঠাচ্ছেন, তার মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করে নেওয়া যাবে। আমি এই আলোচনার শেষে, একদম সবার শেষে ওই গুগল ফর্মটা পাঠিয়ে দেব। এরপরে আসি তাহলে প্রতিলিপির সাথে ইউটিউবের মিল কোথায়। এবার ইউটিউব আমরা সবাই মোটামুটি ব্যবহার করে থাকি। সেখানে নানা ধরনের ভিডিও, নানা বিষয়ে ভিডিও, নানা ভাষার ভিডিও থাকে। প্রতিলিপিতেও কিন্তু একই রকম। প্রতিলিপিতে আপনারা নানা বিভাগের, নানা শ্রেণীর গল্প পড়তে পারছেন এবং সেটিংস অপশন থেকে যদি আপনি ভাষা বদলে থাকেন, তাহলে দেখতে পারবেন শুধু বাংলা নয়, ইংলিশ, হিন্দি সহ আরও 12টা ভারতীয় ভাষায় আপনি প্রতিলিপিতে লেখা পড়তে পারছেন। তাহলে এটাই যে ইউটিউব যেমন একটা ভিডিও দেখার মাধ্যম আপনাদের কাছে, প্রতিলিপি পাঠকের কাছে একটা গল্প পড়ার মাধ্যম। এবং ইউটিউবেও যেমন একাধিক ভাষায় কন্টেন্ট প্রকাশের সুযোগ আপনারা পেয়ে যাচ্ছেন, প্রতিলিপিতেও কিন্তু আপনি একাধিক ভাষায় আপনার লেখা প্রকাশ করার সুযোগ পেয়ে যাচ্ছেন। ইউটিউবে যখন আপনি কোনো ভিডিও আপলোড করছেন, সেই ভিডিওতে আপনি ভিউজ পাচ্ছেন বা আপনার চ্যানেলের জন্য সাবস্ক্রাইবার পাচ্ছেন। প্রতিলিপিতে সেক্ষেত্রে কি হচ্ছে? প্রতিলিপিতে আপনি অনুসরণকারী পাচ্ছেন, পাঠক পাচ্ছেন, সাবস্ক্রাইবার পাচ্ছেন। সেটা প্রিমিয়াম সাবস্ক্রাইবার হতে পারে বা সুপারফ্যান সাবস্ক্রিপশন, শুধুমাত্র আপনার প্রোফাইলের জন্য সাবস্ক্রিপশন নিয়েছেন, এমন সুপারফ্যান পাঠক পেতে পারেন। আর এই দুটো প্ল্যাটফর্ম, ইউটিউব বলুন বা প্রতিলিপি বলুন, এদের কিন্তু গল্প বা ভিডিও ব্যবহারকারীদের সামনে যে আনছে, তার যে লজিকটা দুটো ক্ষেত্রেই কিন্তু সমান, মানে একই। প্রথমেই কোন বিষয়ে নজর দেওয়া হয়? ফ্রিকোয়েন্সি, মানে কত ঘন ঘন আপনি ভিডিও আপলোড করছেন ইউটিউবে, বা প্রতিলিপিতে কত ঘন ঘন আপনি ধারাবাহিকের পর্ব প্রকাশ করছেন বা কতটা ডিসিপ্লিন মেনে আপনি লেখা প্রকাশ করছেন। এবার ধরুন ইউটিউবের কথাই বলি, আপনি কয়েকটি ভিডিও দিলেন, এবার আপনি এক্সপেক্ট করছেন সেই ভিডিওগুলো ভাইরাল হয়ে গেলে বা সেই ভিডিও থেকে কিছু ভিউজ এলে আপনি পরের ভিডিওগুলো দেবেন। এইভাবে কিন্তু আপনি যদি আপনার লেখা এগিয়ে নিয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই আ যে এক্সপেকটেশন আছে পাঠক মানে সাবস্ক্রাইবার পাওয়ার বা ভিউজ পাওয়ার, যে এক্সপেকটেশনটা আপনি করেছেন কিছু ভিডিও দেওয়ার পর, সেটা কিন্তু পূরণ হবে না। কারণ ইউটিউব সবসময় চাইবে যে আপনি একটা ডিসিপ্লিন মেনে নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঘন ঘন ভিডিও আপলোড করতে থাকুন। এবং প্রতিলিপির ক্ষেত্রেও তাই। আপনি যদি মনে করেন একটা জনপ্রিয় ধারাবাহিক লেখার পরে সেটা তার কিছু সময় গ্যাপ দিয়ে আপনি পরের লেখা প্রকাশ করবেন বা একটু ইরেগুলার হয়ে প্রকাশ করবেন, তাহলে কিন্তু আপনি যে উপার্জন বা যে আ অনুসরণকারী পাওয়ার এক্সপেকটেশন রাখছেন, সেটা কিন্তু হয় না। তার মানে আপনাকে ফ্রিকোয়েন্সির দিকে নজর দিতে হবে। এবার ফ্রিকোয়েন্সি কেন এতটা গুরুত্বপূর্ণ? কারণ এই ধরনের প্ল্যাটফর্মের কাছে আপনারা যারা কনটেন্ট ক্রিয়েটর আছেন, যারা ভিডিও ক্রিয়েটর আছেন, তারা যেমন একদিকে রয়েছেন, অন্যদিকে রয়েছেন বিশাল পরিমাণে, বিশাল সংখ্যক পাঠক বা বিশাল সংখ্যক ব্যবহারকারী, ইউটিউবের ক্ষেত্রেও, প্রতিলিপির ক্ষেত্রেও। এবার যারা সাবস্ক্রিপশন নিচ্ছেন বা সেটা ইউটিউবে হোক বা প্রতিলিপিতেই হোক, তাদের কাছে কিন্তু একটা দায়বদ্ধতা থাকে যে তাদের কাছে নিয়মিত নতুন নতুন কনটেন্ট, নতুন ধরনের কনটেন্ট তাদের কাছে দেওয়ার। এবার এক্ষেত্রে আ যেকোনো প্ল্যাটফর্মেরই রেকমেন্ডেশন সিস্টেম এভাবেই কাজ করবে যে যখনই আপনি ঘন ঘন ভিডিও আপলোড করছেন বা ঘন ঘন আপনার লেখা প্রকাশ করছেন, আপনার প্রোফাইলটা সামনে আসছে। যে প্রোফাইল থেকে কম আসছে, যে প্রোফাইলটা একটু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, সেই ভিডিওগুলো কিন্তু সামনে আসছে না। সেই লেখাগুলো সামনে আসছে না। তাই ফ্রিকোয়েন্সির দিকে কিন্তু খুব ভালোভাবে আমাদের নজর দিতে হবে। কারণ ডিসিপ্লিন মেইনটেইন করা, সেটা ইউটিউব হোক, প্রতিলিপি হোক, দুটো ক্ষেত্রে খুব ইম্পোর্টেন্ট। তারপরে আসে কোয়ালিটি। কোয়ালিটি মানে কি? কোনো পাঠক যখন লেখাটা পড়া শুরু করছেন প্রতিলিপিতে বা কোনো দর্শক যখন ইউটিউবে আপনার ভিডিওটা দেখা শুরু করছেন,
শুরু থেকে শেষ পর্যন্ত তারা ওই ভিডিওটা দেখছেন কিনা, বা ধারাবাহিকটা যতই বড় হোক না কেন শুরু থেকে শেষ পর্যন্ত পাঠক এই ধারাবাহিকটার সঙ্গে আছে কিনা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এর ওপরেই ভিত্তি করে কিন্তু আপনার গল্পটা কত আরো নতুন পাঠকের কাছে যাবে, বা আপনার ভিডিওটা আরো কত নতুন দর্শকের কাছে যাবে, এটা খুব ম্যাটার করে। তাই গল্পের কোয়ালিটিটা খুব গুরুত্বপূর্ণ। এবার অনেক সময় হতেই পারে যে কোয়ালিটিটা শুধুমাত্র লেখক বা যিনি ভিডিও তৈরি করছেন তার নিজের ওপর ডিপেন্ড করে না। অনেক সময় পাঠকের যে রুচি পছন্দ, বা পাঠক কি ধরনের চাইছেন, কি আশা নিয়ে প্রতিলিপিতে বা ইউটিউবে এসেছেন, তার উপরেও কিন্তু অনেক সময় নির্ভর করে। এবার একটা সোজা উদাহরণ দিই। আমি আম, একটা পাশাপাশি দুটো চ্যানেল রাখছি, একটা ধরুন ফুড ব্লগিং এর কোনো চ্যানেল, বা আর একটা ধরুন ফিজিক্সের কোনো কঠিন থিওরি এক্সপ্লেন করার চ্যানেল। এবার আপনি বুঝতে পারছেন দুটো চ্যানেলের পাঠক মানে দর্শক যেমন আলাদা হবে, দুটো চ্যানেলের নাম্বার অফ ভিউজের পরিমাণও কিন্তু আলাদা হবে। এবার কোন কোন চ্যানেলে বেশি দর্শক আসবে সেটা তো আপনারা স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন। এবং প্রতিলিপির ক্ষেত্রেও তাই। বিভিন্ন শ্রেণীর গল্প রয়েছে। কোন শ্রেণীর পাঠক, কোন শ্রেণীতে পাঠক বেশি আসবে, হয়তো রোম্যান্স গল্প পাঠক পড়তে পছন্দ করেন, এই ধরনের গল্পগুলোতে পাঠক বেশি আসবেন। অন্যদিকে যদি কোনো সায়েন্স ফিকশন থাকে, বা ধরুন কোনো আহ, কঠিন থিওরির ওপর ভিত্তি করে কোনো লেখা গল্প থাকে, সেখানে কিন্তু স্বাভাবিকভাবেই ভিউজ কম আসবে। এমন নয় যে দুটো গল্পের মধ্যে, দুটো ধরনের গল্পের মধ্যে তুলনা চলবে, কারণ দুটো গল্পের ধরন সম্পূর্ণ আলাদা। দুটো গল্পের পাঠকও কিন্তু, পাঠক বেস, ফ্যান বেসও কিন্তু সম্পূর্ণ আলাদা। কিন্তু এটা আপনি ভাবুন যে আপনার গল্পে ভিউ আনতে গেলে তাহলে কি করতে হবে, কি ধরনের আপলোড করতে হবে। আমি পাঠকের মানে রুচি পছন্দেও যাচ্ছি না, আমি শুধু নর্মাল এখানে বলছি যে কোন ধরনের লেখায় তাহলে আপনাদের ভিউ বেশি আসতে পারে। এটা একটা ম্যাটার করছে যে আপনি কেমন ভিডিও আপলোড করছেন, ক্যাটেগরি। এটাই হচ্ছে গল্পের শ্রেণী, মানে আপনার লেখার সময় আপনি কি শ্রেণী নির্বাচন করে লেখাটাকে প্রকাশ করছেন। তাহলে তিনটে বিষয় খুব ইম্পর্টেন্ট: ফ্রিকোয়েন্সি, মানে কত ঘন ঘন বা কত ডিসিপ্লিনের সাথে লেখাটা প্রকাশ করছি। সেটা আমি ধরুন সপ্তাহে যদি 3 দিন লেখা প্রকাশ করার কথা ভাবি, সেটাও কিন্তু আমাকে নিয়ম মেনে করতে হবে। রোজ যদি ভিডিও মানে লেখা প্রকাশ করতে পারি, সেখানেই কিন্তু তো সন্দেহের জায়গাই নেই যে আপনার ভিউজ ডেফিনেটলি বাড়বে। কিন্তু যখনই আমরা যেভাবেই আমরা লেখা প্রকাশ করি না কেন, যেভাবেই আমরা ভিডিও আপলোড করি না কেন, এই ডিসিপ্লিন মেনটেন করাটা খুব দরকার। তার সঙ্গে কোয়ালিটি, মানে পাঠকের সেই টানটান উত্তেজনা শেষ পর্যন্ত বজায় আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। এবং ক্যাটেগরি, কি কি শ্রেণীর ওপর ভিডিও আপলোড করছি, বা কি শ্রেণীতে আমরা গল্পটা লিখছি। এবং এই যে দুটো প্ল্যাটফর্মই আছে, যখন কোনো ভিডিও আপলোড মানে রেকমেন্ড করে কোনো পাঠককে, এটা কিন্তু কোনো ম্যানুয়ালি ডিসাইড করা হয় না। পুরোটাই ডেটা নির্ভর, পুরোটাই নির্দিষ্ট অ্যালগোরিদমের ওপর ভিত্তি করে গল্পগুলোকে রেকমেন্ড করা হয়। এবার ধরুন আমি নিজে যদি ইউটিউবে সার্চ করি আজকে গিয়ে, ধরুন নিউজ কোনো সার্চ করলাম, কোনো স্পেসিফিক টপিকের ওপর নিউজ সার্চ করলাম, হয়তো আম, কালকে আম, আমি যে ভিডিওটা সার্চ করেছি আমাকে সেই ধরনের গল্প আমাকে আজকে রেকমেন্ড করছে, বা আজকে যে ধরনের ভিডিও আমি সার্চ করব, ধরুন কোনো পার্টিকুলার টপিকের ওপর ভিডিও সার্চ করছি, ধরুন কোনো স্কিন কেয়ার কোনো রুটিনের ওপর আমি ভিডিও সার্চ করছি, আমাকে কিন্তু সেই ধরনের ভিডিও রেকমেন্ড করা হবে। কারণ আমি এটাকে বলছি ইউটিউবকে, আমি ওখানে সার্চ করছি যে আমি এই ধরনের ভিডিও চাই, ফলে ইউটিউবের সিস্টেম বুঝবে যে এই এই ইউজার এই ধরনের ভিডিও দেখতে চাইছে, তাই এই রিলেটেড ভিডিও তাকে সাপ্লাই করা হোক। প্রতিলিপির ক্ষেত্রেও তাই, প্রতিলিপিতে লগ ইন করার সময় শ্রেণী নির্বাচন করতে হয়, কোন ধরনের শ্রেণীর লেখা পাঠক পড়তে চাইছেন সেই শ্রেণীর ওপরও রেকমেন্ডেশন নির্ভর করে। বা ধরুন কোনো পাঠক বিশেষ ধরনের কিছু গল্পে রেটিং দিচ্ছে, বিশেষ কোনো ধরনের গল্পে তিনি কমেন্ট করছেন, সেই ধরনের গল্পগুলোকে বেস্টসেলারে বলুন,
বা বিভিন্ন উইজেট থাকে হোম পেজের, সেই ধরনের গল্পগুলোকে তাকে সাজেস্ট করা হবে। এবং আপনি যদি দেখেন, আপনি যদি একাধিক ডিভাইস নিয়ে প্রতিলিপি প্রোফাইল ওপেন করেন, প্রত্যেকের কিন্তু যে স্ক্রিনটা থাকে, হোম পেজটা থাকে, তাকে কিন্তু রেকমেন্ডেশন আলাদা আলাদা হয়। কয়েকটা পার্মানেন্ট জায়গা থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আলাদা আলাদা কন্টেন্ট রেকমেন্ড করা হয়। কারণ সেটা পুরোটাই নির্ভর করছে পাঠক কী ধরনের গল্প পড়েছেন, কী ধরনের গল্পের রিভিউ রেটিং করেছেন, বা কী ধরনের শ্রেণী তিনি নির্বাচন করে রেখেছেন ভবিষ্যতে পড়ার জন্য। এর ওপর নির্ভর করে কিন্তু রেকমেন্ড করা হয়। সেটা ইউটিউবে হোক বা ফেসবুকে, আমাদের প্রতিলিপির ক্ষেত্রেও হোক। তাই এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে যে পাঠক কী ধরনের গল্প চাইছে, সেটা একটু ভাবা। এবার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কয়েক ১-২ মাসের উপার্জন যদি কম হয়, অনেক ক্ষেত্রেই লেখা আম মানে ফ্রিকোয়েন্সি কমে যায় লেখকের, বা তারা হতাশ হয়ে পড়েন যে আমি এত আ লেখা দিচ্ছি কিন্তু সেই অর্থে আমার ভিউজ বাড়ছে না। কিন্তু এটা সেই একটা দুষ্ট চক্রের মতো হয়ে যায়। আপনি আপনি আর লেখা আপলোড কম করছেন, আপনার উপার্জনও কিন্তু সেইভাবে কমছে। ফলে আপনাকে থেমে থাকলে হবে না। আপনার এই মাসে উপার্জন কম হয়েছে ঠিক আছে, কিন্তু আপনাকে সেই ফ্রিকোয়েন্সিটা বজায় রাখতে হবে। যাতে, কারণ লেখা তো আপনার আজকে শেষ হয়ে যাবে না। আপনাকে একটা লং টার্মের ভাবনা রাখতে হবে। সেই লং টার্মে আপনার যাতে আ উপার্জনটা আসতে থাকে ক্রমাগত। আপনি যাতে ওই দুষ্টচক্র থেকে বেরিয়ে আসতে পারেন যে আমি কত কম লেখা দেব তত কম আমার উপার্জন হবে। সেটা থেকে বেরিয়ে এসে আপনার ফ্রিকোয়েন্সি, গল্প প্রকাশের ফ্রিকোয়েন্সিটা ধরে রাখতে পারেন। তাহলে কিন্তু একটা লং টার্মে আপনার একটা লাভের জায়গা তৈরি হতে হবে। এবার যদি দুটো প্ল্যাটফর্মে ইউটিউবের এবং প্রতিলিপির রয়্যালটি শেয়ারের মডেলের কথায় আসি, ইউটিউবের ক্ষেত্রে কি হয়? আপনার গল্পের কোয়ালিটি, মানে ১ম থেকে শেষ পর্যন্ত দর্শক দেখছে কিনা, তাদের এনগেজমেন্ট কত, তার উপর ভিত্তি করে ইউটিউবের তরফ থেকে রয়্যালটি শেয়ার করা হয়। আপনি ইউটিউবের রয়্যালটি পার্টনার হচ্ছেন। ওই YouTube এর যে অ্যাড রান করা হয় বা যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকে, সেখান থেকে যা উপার্জন হচ্ছে তার থেকে আপনার এই কোয়ালিটি, এনগেজমেন্ট, ভিউজ এর উপর নির্ভর করে আপনার সাথে রয়্যালটিটা শেয়ার করা হচ্ছে। প্রতিলিপিতেও ক্ষেত্রেও কিন্তু একই বিষয়। প্রিমিয়াম পাঠক যারা সাবস্ক্রিপশন নিচ্ছেন, তারা আপনার গল্পে কত পড়ছেন, কত গল্পের লকড পর্ব আনলক করে এগিয়ে যাচ্ছেন, বা তারা কতদূর গল্পটাকে পড়ছেন, ১ম থেকে শেষ পর্যন্ত পড়ছেন কিনা, এই এই ফ্যাক্টরগুলোর ওপর নির্ভর করে কিন্তু প্রিমিয়াম থেকে আপনার উপার্জন নির্ভর করে। এটা কোনো ম্যানুয়ালি ডিসাইডেড নয়, কারণ সিস্টেমের কোনো ইমোশন নেই। সিস্টেম বুঝবে না যে এই লেখকের উপার্জন কম হওয়া দরকার বা বেশি হওয়া দরকার। এটা শুধুমাত্র পাঠক আপনার গল্প কতটা পড়ছেন, সাবস্ক্রিপশন নিয়ে কত পর্ব আনলক করছেন, পুরোটাই কিন্তু তার উপর ডিপেন্ড করছে। এটাই হচ্ছে ২ প্ল্যাটফর্মেরই রয়্যালটি মডেলের কথা। এবার আমি যদি ইউটিউবের কথা বলি, আপনি বিভিন্ন ইউটিউবারকে হয়তো ফলো করেন। এটা বুঝতে পারবেন যে তারা কিন্তু যত না বলেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন বা লাইক করুন বা শেয়ার করুন, তারা ডেফিনিটলি বলেন। কিন্তু তার থেকেও বেশি কিন্তু তাদের কনটেন্টের ওপর নজর দেন। আ তাদের তো ডেফিনিটলি ডিসিপ্লিনটা রয়েছে যে কত নিয়ম মেনে তারা লেখা প্রকাশ করেছেন। কিন্তু তার সঙ্গেও কিন্তু লেখার গুণগত দিকের ওপর, ভিডিওর গুণগত দিকের ওপর তারা নজর দেন। সবসময় তারা ভাবতে থাকেন যে আরো নতুন কি করা যেতে পারে? বা নতুন কি কনটেন্ট পাঠক চাইছেন, সেই ধরনের তারা রিসার্চ করেন যে কি চাইছেন সেই মতো যাতে আমরা সাপ্লাই করতে পারি। বা ধরুন কোনো ভিডিও আপলোড করা হলো, সেটাতেই তারা মানে সন্তুষ্ট হচ্ছেন না। তারা খুঁটিয়ে দেখছেন যে কোথায় ভুল ছিল আগের ভিডিওটায়। যদি কোনো কোনো ভিডিওতে ভিউজ কম হয়, তারা দেখার চেষ্টা করেন যে কি কারণ হতে পারে এই ভিডিওটার ভিউজ কম। তারা কিন্তু এই প্রত্যেকটা পয়েন্ট, মানে নতুন কি তারা দিতে চাইছেন, পাঠক কি চাইছেন সেটা, দর্শক কি চাইছেন সেটা তারা দিতে পারছেন কিনা, বা আগের ভিডিওতে কোথায় কি ভুল ছিল সেটা ইমপ্রুভমেন্টের জায়গা কি? বা আগের ভিডিওয় যদি ভিউজ কম হয়, আমাকে পরের ভিডিওয়ে আর কি আনতে হবে যাতে
যাতে সেই ক্ষতিটা পূরণ করা যায়। এই ফ্যাক্টরগুলো কিন্তু তারা সবসময় ভাবতে থাকেন। এবং আমাদের লেখার ক্ষেত্রেও এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা নিয়মিত লেখা দিচ্ছি ঠিক আছে, আমরা বড় ধারাবাহিক লিখছি ঠিক আছে। কিন্তু আমাদের লেখার সময়ও ভাবতে হবে যে আমি যে কনটেন্টটা দিচ্ছি পাঠক আদৌ কনজিউম করছে কিনা, বা কী ধরনের কনটেন্ট তারা আরও চাইছেন সেই ধরনের কনটেন্ট আমাদের লেখার মধ্যে আছে কিনা, বা আরো নতুন আমরা কি ভাবতে পারি, কিভাবে পাঠকের সাথে যোগাযোগ করতে পারি, এই বিষয়গুলো কিন্তু সবসময় ভেবে রাখা দরকার। এবং এটা করলে আপনি যদি দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো নিয়ে চর্চা করতে থাকেন, নিজেকে নিজের লেখাকে অ্যানালিসিস করতে থাকেন, কোনো পাঠককে দরকার নেই। আপনি নিজে ভাবুন যে পাঠক কী ধরনের চাইতে পারে, বা ধরুন কোনো পাঠকের রিভিউ দেখে আপনি অ্যানালিসিস করলেন, বা প্রতিলিপিতে যে বেস্টসেলার কনটেন্টগুলো আছে সেগুলো দেখে ভাবছেন কী ধরনের পাঠক কী ধরনের কনটেন্ট তারা কনজিউম করছে। আপনার লেখার মধ্যে সেগুলো যদি আনা যায়, বা আরো নতুন কি করা যায়, বা আমার লেখা একঘেয়ে হয়ে যাচ্ছে কিনা। আমি আগের যে ৫ টা ধারাবাহিক যেভাবে প্রকাশ করেছি, যে থিমের ওপর প্রকাশ করেছি, আমার নতুন ধারাবাহিকটাও কি একই রকম? নতুন ধারাবাহিকে যদি নতুনত্ব না পায় পাঠক, তাহলে পাঠকের মনে হবে সেই তো সেই থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড় হয়ে যাচ্ছে। তাহলে কেন আমরা গল্পটাকে পড়বো? তো সবসময় লেখার ক্ষেত্রে এই বিষয়গুলোকে নজর রাখতে হবে। আহ এটাই বলব। তার আগে আমি একটা পয়েন্ট মিস করে গিয়েছিলাম, সেইটাকে কভার করতে চাই। এরপরে যে পয়েন্টটার কথা বলব, যে প্রতিলিপির রয়্যালটি মডেলের পাওয়ার কী এবং লং টার্মে আপনি কিভাবে লাভবান হতে পারেন। প্রথম কথা, এটা বারবারই বলছি যে এটা একটা প্রতিলিপির যে উপার্জন, একটা দীর্ঘ দীর্ঘকালীন উপার্জনের কথা ভেবে আপনাকে লেখালেখি করতে হবে। কারণ এককালীন উপার্জন যদি আপনি ৬০,০০০ টাকা একটা লেখার জন্য পেয়ে থাকেন, আর প্রতিলিপিতে যখন লিখছেন ধরুন প্রত্যেক মাসে আপনি ৫,০০০ টাকা করে পাচ্ছেন, তাহলে ৫ বারং ৬০, যেটা আপনি এক বছরে পাচ্ছেন ৬০,০০০ টাকা। এবার আপনার লেখা তো ১ বছরে সীমাবদ্ধ থাকছে না। আপনার লেখা আরো ১০ বছর থাকবে। আপনার লেখা যতদিন কপিরাইট রয়েছে আপনার সাথে থাকবে। তাই আপনি যদি ওই এককালীন ৬০,০০০ টাকা হিসেব করেন এবং সেক্ষেত্রে প্রতিলিপির ওই ৫,০০০ টাকা করে ১০ বছরের হিসেব করেন, তাহলে কিন্তু দেখবেন আপনার ওই এককালীন টাকা কোথাও দাঁড়াচ্ছে না এই লং টার্মের উপার্জনের ক্ষেত্রে। এবার আপনার মনে হতে পারে যে ৫,০০০ টাকাই কি ফিক্স থাকবে? হ্যাঁ, না, থাকবে না। কারণ কম বেশি হতেই থাকবে। এবার এইটা আমি কম বেশি হওয়ার ক্ষেত্রেও কয়েকটা ফ্যাক্টর কাজ করবে। কারণ ধরুন আপনার এখন প্রোফাইলে ২ টো বড় ধারাবাহিক রয়েছে। যখন আরো ৫ বছর যাবে আপনার প্রোফাইলে আরো কিন্তু ১০ টা বড় ধারাবাহিক থাকবে। তাহলে কি আপনার সব ধারাবাহিক থেকে আপনার ওই উপার্জনের জায়গাটা তৈরি হবে। এবং শুধুমাত্র লেখার মাধ্যমে নয়, তখন আরো যখন নানা রকমভাবে আপনার গল্প অন্যান্য ফরম্যাটে রূপান্তর হবে আপনার কাছে কপিরাইট থাকার দরুন। তাহলে কি সব ধরনের উপার্জন থেকেই, মানে আপনার একটা লেখা থেকেই বিভিন্নভাবে উপার্জনের জায়গা তৈরি হবে। তাই রয়্যালটি মডেলের পাওয়ারটা আপনাকে বুঝতে হবে। এককালীন ৬০,০০০ টাকা নাকি ৫,০০০ টাকা করে আমি ১০ বছর পাচ্ছি। কোনটা আপনার জন্য বেশি এফেক্টিভ সেটা আপনাকে ভাবতে হবে। এবার লেখা বন্ধ করা উচিত নয় কেন? এর আগেও বললাম যে সেই দুষ্ট চক্রের মতো আপনার এই মাসের উপার্জন কম হলো, আপনি ভাবলেন আমি কেন পরিশ্রম করব? আমার উপার্জন তো পরপর কমেই যাচ্ছে। এবার যদি আপনি সেটা ভেবে লেখাটা আরো কমিয়ে দেন, তাহলে আপনার উপার্জন বাড়ার জায়গা কোনোদিনও তৈরি হলো না। এবার প্রতিলিপি সবসময় চেষ্টা করে নানা রকমভাবে আ মা বিভিন্ন গল্প নতুন, নতুন পাঠকের সামনে আনার এবং তাদেরকে এই সাবস্ক্রিপশন মডেলের মধ্যে নিয়ে আসার। ফলে যত দিন যাবে প্রতিলিপির কিন্তু সাবস্ক্রাইবারদের সংখ্যাও বাড়তে থাকবে। ফলে আপনি যদি লেখা বন্ধ করে দেন, আপনি এতদিন ধরে পরিশ্রম করে যে উপার্জনের জায়গাটা তৈরি করেছেন, ভবিষ্যতে কিন্তু সেই জায়গাটা হারিয়ে ফেলবেন। কারণ সিস্টেম সবসময় চাইবে যে নতুন, নতুন গল্প এলে সেই প্রোফাইলগুলোকেই সামনে রাখার। ফলে আপনার যখনই লেখা প্রকাশের ফ্রিকোয়েন্সি কমবে, তাহলে কিন্তু আপনার উপার্জনের জায়গা থেকে আপনি আরো কিছুটা পিছিয়ে আসছেন। ফলে এই বিষয়টা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
লং টার্মের কথা ভেবে। কারণ আপনার উপার্জন একদিনের জন্য নয়, আপনি আপনার লেখা থেকে, আপনার লেখার যে কপিরাইট আছে আপনার কাছে, তার থেকে একটা দীর্ঘ সময়ের জন্য উপার্জন করতে চাইছেন। এবার তারপরে লেখার ডিসিপ্লিন ডেফিনেটলি আপনি দেখলেন যে ডিসিপ্লিন কতটা গুরুত্বপূর্ণ ইউটিউবের ক্ষেত্রে এবং প্রতিলিপির ক্ষেত্রেও। আমি একটা ছোট্ট আ পাঠকের চিন্তাভাবনার কথা বলি। কারণ আমার সঙ্গে শুধুমাত্র লেখকের নয়, নানা রকম সাবস্ক্রাইবার পাঠকের সাথেও যোগাযোগ হয়। ৩ ধরনের পাঠকের সাথে আমি কথা বলতে পেরেছি। ধরুন যারা সারাদিন অফিস করে এসে রাত্রিবেলা প্রতিলিপিতে গল্প করছেন। বা কিছু স্টুডেন্ট আছেন যারা সারাদিন পড়াশোনার শেষে ওই আধ ঘন্টা প্রতিলিপিতে গল্প পড়ছেন, বা যারা রিটায়ার করে গেছেন তারা তাদের সময়ে সারাদিনের টুকটাক কাজের ফাঁকে ফাঁকে প্রতিলিপিতে গল্প পড়ছেন। তারা কিন্তু নিয়মিত প্রতিলিপিতে আসছেন। হতে পারে আধ ঘন্টার জন্য, ১ ঘন্টার জন্য, কিন্তু তারা কিন্তু নিয়মিত প্রতিলিপিতে আসছেন এবং তারা চাইছেন নিয়মিত তাদের পছন্দের গল্পের কিছু না কিছু পর্ব তারা পড়ুক। তাই আপনি যদি নিয়মিত পর্ব দিতে থাকেন, তারা কিন্তু মানে চাইছেন না যে বড় পর্ব হোক। তারা ওই হয়তো ৮০০ থেকে ১০০০ শব্দের পর্বেই খুশি। কিন্তু তারা চাইছেন নিয়মিত তারা গল্পের ওই চরিত্রদের সাথে যুক্ত থাকুক। তাই আপনি যেহেতু কনটেন্টটা তাদেরকে সাপ্লাই করছেন, আপনার হাতে যেহেতু লেখাটা রয়েছে, আপনার মাথায় যেহেতু চিন্তাটা রয়েছে, তাই আপনাকে পাঠকের কথাটাও একটু ভেবে লেখায় ডিসিপ্লিন এনে নিয়মিত লেখাটা প্রকাশ করতে হবে। আর অ অনেকগুলো বড় ধারাবাহিকযুক্ত রাইটার প্রোফাইল গড়ে তুলতে হবে। কারণ আপনি আ অনেকদিন ধরেই অনেকে লেখালেখি প্রতিলিপিতে লিখছেন। আপনারা বুঝতে পেরেছেন যে সব গল্প থেকে কিন্তু একই পরিমাণ উপার্জন হয় না। আপনার প্রোফাইলে হয়তো ৫ টা ধারাবাহিক রয়েছে। আপনি খেয়াল করে দেখেছেন যে একটা ধারাবাহিক আপনি ১ম এ যা লিখেছিলেন, ১ম থেকেও যা উপার্জন আসছে, এখনো কিন্তু সেই হারেই উপার্জন দিয়ে চলেছে। আবার কোনো গল্প হয়তো আপনার খুব কাছের পছন্দের একটা লেখা। কিন্তু সেই গল্পটা থেকে সেই মতো উপার্জন রইছে না। কিন্তু তা বলে কি আপনি লেখাটাকে বন্ধ করে দিচ্ছেন? না, সেই লেখাটাও চালিয়ে যাচ্ছেন। কিন্তু আপনার প্রোফাইলে যদি শুধুমাত্র ওই গল্পটা থাকে যেটা আপনি পছন্দ করছেন কিন্তু সেটা থেকে সাবস্ক্রিপশন আসছে না, সেই লেখাটাই যদি শুধুমাত্র আপনার প্রোফাইলে থাকতো, তাহলে কি আপনার এই উপার্জনটা ধরে রাখা যেত? রেখা যেত না। নেহাতই আপনার একটা জনপ্রিয় গল্প রয়েছে, তাই আপনার উপার্জনটা ধরে রয়েছে এখনো পর্যন্ত। তাই লেখার সময় অনেকগুলো ধারাবাহিক গুরুত্বপূর্ণ, কারণ সব গল্প আপনাকে সমান হারে উপার্জন দেবে না। কিছু গল্প আপনার পছন্দের, কিছু গল্প রয়েছে পাঠকের পছন্দের। পাঠকের পছন্দের গল্পগুলো বেশি উপার্জন দিচ্ছে, কিন্তু সে সেই সাথে আপনার অন্য লেখাগুলোও চলতে থাকছে। ফলে কি একটা ধারাবাহিক থেকে নয়, আপনার উপার্জন বিভিন্ন ধরনের ধারাবাহিক থেকে আসতে পারছে। তাই আপনার চেষ্টা করা উচিত সবসময় অনেকগুলো বড় ধারাবাহিক যাতে আপনার প্রোফাইলে থাকে। আর শুধু এটা নয় যে আপনার উপার্জন ধরে রাখবে, একটা গল্প হয়তো জনপ্রিয়তা পেল না, কিন্তু সেটা লিখতে হবে। কিন্তু আপনার উপার্জনও ধরে রাখতে হবে বলে আরেকটা জনপ্রিয় গল্প লিখছেন, সেটা নয়। ধরুন একজন সাবস্ক্রাইবারের পাঠকের হিসেবেই আপনি ধরুন না। আপনি যদি কোনো একটা প্রোফাইলে গিয়ে দেখেন একটা শুধুমাত্র একটাই ধারাবাহিক রয়েছে, হয়তো সেটা ১-১৫০ পর্বের ধারাবাহিক। সেক্ষেত্রে তার সুপারফ্যান বা তার প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে পাঠকের সুবিধা হবে? নাকি যদি কোনো একটা প্রোফাইলে গিয়ে দেখা যায় যে ১০ টা ধারাবাহিক রয়েছে এবং ১০ টা বড় ধারাবাহিক সাবস্ক্রিপশনের আন্ডারে রয়েছে, সেক্ষেত্রে সাবস্ক্রিপশন নিয়ে সুবিধা হবে। তাহলে পাঠকের দিক থেকেও দেখতে গেলে আপনার প্রোফাইলে যখন একটা অনেকগুলো বড় ধারাবাহিকের প্রোফাইল রয়েছে, তাহলে পাঠক সবসময় চাইবে আপনার সুপারফ্যান নিতে বা আপনার সব গল্প পড়ার জন্য প্রিমিয়াম নিতে। তাই সবসময় লক্ষ্য রাখা উচিত যে কিভাবে আমার একটা ধারাবাহিকের পাশাপাশি অন্য একাধিক ধারাবাহিক লিখে আমাদের রাইটার প্রোফাইলটাকে, আমাদের রাইটার পোর্টফোলিওটাকে অনেক বড় করে তোলা। যাতে একটা ধারাবাহিক যদি কোনো কারণে উপার্জনের দিক থেকে পিছিয়ে পড়ে, অন্য ধারাবাহিক আপনার উপার্জন ধরে রাখবে, বা বিভিন্ন ধারাবাহিক মিলিয়ে আপনার যে প্রোফাইলটা হচ্ছে তার জন্য পাঠক সাবস্ক্রিপশন নেবে। তাহলে এইটাই প্রতিলিপিতে লেখালেখির সুবিধা বলতে পারেন যে আপনার এই উপার্জনটা এককালীন নয়। আপনি যত লিখতে থাকছেন আপনার পুরোনো ধারাবাহিক থেকেও উপার্জন হচ্ছে, নতুন ধারাবাহিক থেকেও উপার্জন হচ্ছে। সব মিলিয়ে আপনার প্রোফাইলের উপার্জনটা একটা ব্যালেন্সের জায়গায় রয়েছে। তাই এই কম্পাউন্ডিং এর বিষয়টা খেয়াল রাখবেন। এককালীন অর্থের তুলনায় কিভাবে এই দীর্ঘকালীন উপার্জনটা আপনার জন্য লাভজনক হচ্ছে এটাকে ভাববেন।
কিছু ধারাবাহিক কিছু সময়ে আপনার কম উপার্জন হলো বলে লেখা কমিয়ে দেওয়া নয় বা লেখা সাবস্ক্রিপশন থেকে সরিয়ে নেওয়া নয়। লেখায় ডিসিপ্লিন আনা, যাতে দৈনিক যে পাঠকরা আসছে তাদের যে চাহিদাটা তারা সেটা পূরণ করা সম্ভব হয়, যাতে তারা রেকারিং সাবস্ক্রিপশন মানে একটা সাবস্ক্রিপশন শেষ হয়েও পরে সাবস্ক্রিপশনটা নিতে চান, সেই তাদের মধ্যেও এই সাবস্ক্রিপশন নেওয়ার ডিসিপ্লিনটা যাতে বজায় থাকে। একসাথে একাধিক ধারাবাহিক লেখা বা ধীরে ধীরে একটা বড় ধারাবাহিকের লাইব্রেরি তৈরি করা, এই ছোটখাটো পয়েন্টগুলোর দিকে আমাদের নজর দিতে হবে। আহ আজকে তাহলে আমাদের আলোচনা এই পর্যন্তই। যদি কন্ট্রাক্টের বিষয়ে কোনো বুঝতে সমস্যা হয়, ডেফিনেটলি আমাদের টিম রয়েছে হোয়াটসঅ্যাপে, যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন তারা আমাকে মেসেজ করতে পারেন, বা bengali@pratlipi.com-এ আপনারা লিখে জানাতে পারেন, বা ipbengali@pratlipi.com-এ আপনারা যোগাযোগ করতে পারেন। যদি কন্ট্রাক্টের কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমরা হোয়াটসঅ্যাপ মারফত বা মেল করা মারফত আপনাদের সাথে যোগাযোগ করে নিতে পারবো। আপনার এই পেজটার একটা স্ক্রিনশট তুলে রাখবেন, যে কোনো সমস্যায় আপনারা নির্দ্বিধায় যোগাযোগ করবেন। এবং আহ, আজকে হয়তো যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করা হলো তারপরেও আপনাদের প্রচুর প্রশ্ন থাকবে জানি। আপনারা এই প্রশ্নগুলো আমাকে পাঠাতে পারেন এই গুগল ফর্মে, বা আপনাদের যদি গুগল ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয় তাহলে আপনারা যারা হোয়াটসঅ্যাপে রয়েছেন তারা নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারবেন, বা আপনারা মেলও করে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি চেষ্টা করব এখনো এক দুটো প্রশ্ন নেওয়ার, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা জানাতে পারেন।